আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল ১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্তদের বিচারের জন্য। সেটা করতে গিয়ে শেখ হাসিনার সরকারকে আন্তর্জাতিকভাবে কম বাধার সম্মুখীন হতে হয়নি। কিন্তু ২০২৪ সালে ক্ষমতা দখল করে শুধুমাত্র যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করে এতে ২০২৪ সালে সংগঠিত অপরাধের বিচার করার বিধান যুক্ত করে। এই ট্রাইব্যুনালকে পুরোপুরি আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার জন্য ব্যবহার শুরু করে। শুরু থেকেই এই ট্রাইব্যুনালে ২০২৪-এর অপরাধকে সংযুক্ত করার বিষয়ে বিশেষজ্ঞরা প্রতিবাদ করেছে। আর এখন আন্তর্জাতিকভাবে সেই প্রশ্ন তুলছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তার মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রয়েছে, তার মধ্যে রয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। চলুন শোনা যাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আন্তর্জাতিক প্রশ্নগুলো আসলে কেমন। এখানে অবশ্যই একটি আইনি বিষয় পরিষ্কার করে রাখা দরকার। ১৯৭৩ সালের মূল আইনের ভাষা কেবল ১৯৭১ সালকে উল্লেখ করে সীমাবদ্ধ করা হয়নি। সেখানে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ সহ আন্তর্জাতিক আইনের অধীনে অপরাধের বিচারের কথা বলা হয়েছিল। কিন্তু যে আইনটি ঐতিহাসিকভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত অপরাধের বিচার করার জন্য প্রণীত হয়েছিল তা নিয়ে কোনো বিতর্ক আসলে নেই। সেই বিশেষ ঐতিহাসিক আইনকে ২০২৪ সালের সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক সংঘাতের বিচারের জন্য তড়িঘড়ি করে পুনর্গঠন করাই এখন আন্তর্জাতিক প্রশ্নের কেন্দ্রে চলে এসেছে। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার পর সংসদ ছাড়াই অধ্যাদেশের মাধ্যমে বারবার ট্রাইব্যুনাল আইন পরিবর্তন করেছে। বিচার প্রক্রিয়া, আসামির অগ্রাধিকার, আপিল, রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষমতা, আসামির অনুপস্থিতিতে বিচার এবং সাক্ষ্য গ্রহণের নিয়ম পর্যন্ত বদলানো হয়েছে। রাষ্ট্রের ক্ষমতা যারা দখল করেছিল তারাই আইন লিখেছে, প্রসিকিউটর নিয়োগ করেছে, তদন্তকারী ঠিক করেছে, আসামি নির্বাচন করেছে এবং সেই আইনেই তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিচার করেছে এবং প্রসিকিউটর হিসেবে তিনি নিয়োজিত হয়েছেন যিনি একসময় এই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেছেন। ভাবুন কতগুলো বৈপরীত্য। এই ব্যবস্থাকে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বলা তো কঠিন, কেউ বলবে না। কারণ ন্যায় বিচার শুধু আদালতের রায়ে হয় না। আদালতটি কিভাবে তৈরি হলো, বিচারক এবং প্রসিকিউটর কিভাবে নিয়োগ পেলেন, অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের বাস্তব সুযোগ পেলেন কিনা, এসব দিয়েও বিচার করতে হয়। হিউম্যান রাইটস ওয়াচ ২৮শে জুলাই প্রকাশিত বিবৃতিতে বলছে, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক আইনি মান বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। সংস্থাটি সতর্ক করেছে এই ব্যর্থতা ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে পারে, আইনের শাসন দুর্বল করতে পারে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে অন্যায়ভাবে কারাবন্দী করার পথ তৈরি করতে পারে। আসলে করতে পারে বলছে বটে, কিন্তু করা হয়ে গেছে। অর্থাৎ আপত্তি এখন শুধু আওয়ামী লীগের নয়, শুধু বাংলাদেশের আইনজীবীদের নয়, আন্তর্জাতিক মানবাধিকার অঙ্গন থেকেই বলা হচ্ছে এই বিচার ব্যবস্থা অতীতের মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটতে পারে বা ঘটাতে পারে, আসলে ঘটিয়ে ফেলেছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের বক্তব্য আরও তাৎপর্যপূর্ণ। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে জাতিসংঘের বিশেষ পদ্ধতির পক্ষ থেকে বলা হয়েছে, ১৯৭১ সালের নৃশংসতার বিচারের জন্য প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালকে ২০২৪ সালের ভিন্ন প্রেক্ষাপটের ঘটনা বিচারের জন্য দ্রুত ব্যবহার করা যথাযথ কিনা সেই প্রশ্ন রয়েছে। তারা স্বাধীন এবং নিরপেক্ষ আদালত, আত্মপক্ষ সমর্থনের সুযোগ এবং আন্তর্জাতিক নাগরিক এবং রাজনৈতিক অধিকার সনদের ১৪ অনুচ্ছেদের নিশ্চয়তার কথাও তুলেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার, মৃত্যুদণ্ড এবং ট্রাইব্যুনালের ন্যায় বিচারের মান নিয়ে গুরুতর উদ্বেগ জানিয়েছে। সাংবাদিকদের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ব্যবহারের ঘটনায় সংস্থাটি বলছে, ট্রাইব্যুনালকে এমনভাবে ব্যবহার করা সংবাদ মাধ্যমের স্বাধীনতার মৌলিক নীতির পরিপন্থী। অর্থাৎ ট্রাইব্যুনালের এখতিয়ার এখন কেবল রাজনৈতিক নেতৃত্ব পর্যন্ত সীমিত নেই, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী এবং ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধেও মানবতা বিরোধী অপরাধের মতো ভয়ঙ্কর অভিযোগ প্রয়োগের নজির তৈরি করেছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এর সঙ্গে যুক্ত হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের ভেতরে কথিত দুর্নীতি এবং মামলা বাণিজ্যের অভিযোগ। প্রসিকিউটরদের বিরুদ্ধেই রাজসাক্ষী বানানোর নামে বাণিজ্য, আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস এবং কোটি টাকা দাবি করার কথোপকথন ফাঁস হয়ে গেছে ইতিমধ্যে। অভিযুক্ত প্রসিকিউটর অভিযোগ অস্বীকার করেছেন, কিন্তু বর্তমান চিফ প্রসিকিউটর অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আরও অডিও রেকর্ড রয়েছে বলে আসামি পক্ষের কয়েকজন আইনজীবী ও পরিবারের সদস্য দাবি করেছেন। এমন অভিযোগের পর ট্রাইব্যুনালের বিচারক, তদন্ত সংস্থা, প্রসিকিউশনের পরিবর্তনের কথাও সামনে এসেছে। ভাবুন, যে প্রতিষ্ঠানের হাতে মানুষের স্বাধীনতা, রাজনৈতিক ভবিষ্যৎ এবং জীবন মৃত্যুর সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানের প্রসিকিউটরদের বিরুদ্ধেই যদি কোটি টাকার দর কষাকষির অভিযোগ ওঠে, তাহলে সেই আদালতের রায়ের বিশ্বাসযোগ্যতা আসলে কোথায় থাকে? বিচার যদি সত্যি অপরাধের জন্য হতো, তাহলে মামলা থেকে নাম বাদ দেওয়া বা রাজসাক্ষী বানানোর বিনিময়ে টাকা দাবি করার সুযোগ তৈরি হলো কেন বলেন তো? এখানেই তো সন্দেহ জোরালো হওয়ার কথা যে ট্রাইব্যুনালের কোনো মামলা বিচার নয়, রাজনৈতিক এবং আর্থিক বাণিজ্যের উপকরণে পরিণত হয়েছে। আরও বড় প্রশ্ন হলো, নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে একটি অনির্বাচিত সরকার কেন এমন আইন তৈরি করলো, যার প্রধান লক্ষ্যই ছিল ক্ষমতাচ্যুত সরকার, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আইন যদি নিরপেক্ষ হয়, তাহলে একই আইনে 2024 সালের আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ সদস্য, ধর্মীয় সংখ্যালঘু এবং সাধারণ মানুষের উপর সংগঠিত হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ এবং নির্যাতনের বিচার কোথায়? তথাকথিত গণ অভ্যুত্থানের নামে যারা থানা আক্রমণ করেছে, পুলিশ হত্যা করেছে, বাড়িঘর পুড়িয়েছে এবং মানুষকে মবের হাতে তুলে দিয়েছে, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল নিশ্চুপ কেন? এই নির্বাচিত নীরবতা বা এই সিলেক্টিভ সাইলেন্স প্রমাণ করছে যে ট্রাইব্যুনালের মূল সমস্যা শুধু আইনের কয়েকটি ধারা নয়, সমস্যা হলো এর রাজনৈতিক উদ্দেশ্য, অভিযুক্ত নির্বাচনের পদ্ধতি এবং ক্ষমতাসীনদের জন্য তৈরি দায়মুক্তি। একটি পক্ষের মৃত্যু অপরাধ, অন্য পক্ষের মৃত্যু বিপ্লব। এই নীতিতে আন্তর্জাতিক অপরাধের বিচার হয় না, চালানো যায় না। এতে প্রতিশোধ হয়, ইতিহাস লেখা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করা হয়, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। শেখ হাসিনা সরকারের সময় এই ট্রাইব্যুনালের বিচার নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ছিল, কিন্তু তখন বিচার হচ্ছিল 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসাবে গণহত্যা, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের। সেই বিচার নিয়ে সমালোচনা থাকলেও অপরাধের ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে সংশয় ছিল না। এখন যুদ্ধাপরাধের সেই আদালতকে যুদ্ধাপরাধীদের রাজনৈতিক উত্তরসূরি এবং তাদের সহযোগীদের ক্ষমতা দখলের পর প্রতিশোধের যন্ত্র বানানোর অভিযোগ উঠেছে। এটাই বর্তমান পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামের মধ্যে আন্তর্জাতিক শব্দ থাকলেও এটি বাংলাদেশের একটি দেশীয় আদালত। এর বিশ্বাসযোগ্যতা নির্ভর করে আন্তর্জাতিক মানের বিচার নিশ্চিত করার উপর। স্বাধীন বিচারক, গ্রহণযোগ্য সাক্ষ্য, সক্ষম প্রতিরক্ষা আইনজীবী, সাক্ষী সুরক্ষা, পূর্ণ আপিলের সুযোগ এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত পরিবেশ ছাড়া কোনো আদালত আন্তর্জাতিক মর্যাদা পায় না। অধ্যাদেশ দিয়ে, আইন বদলে, প্রতিপক্ষকে নিষিদ্ধ করে, অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়ে এবং প্রসিকিউশনে দুর্নীতির অভিযোগ রেখে সেই মর্যাদা অর্জন কখনোই সম্ভব নয়। তার মানে মূল প্রশ্নটা হলো, তারেক রহমানের সরকার কি অবৈধ ইউনূস সরকারের তৈরি এই প্রতিশোধমূলক বিচার কাঠামো বহাল রাখবে, নাকি সত্যি একটি স্বাধীন পর্যালোচনার ব্যবস্থা করবে? কারণ সরকার বদলেছে ঠিকই, কিন্তু ট্রাইব্যুনালের রাজনৈতিক চরিত্র বদলে গেছে এমন কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া গেছে কি? এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত একটি আদালত কতজনকে সাজা দিল সেটি ইতিহাসের প্রধান বিচার নয়। ইতিহাস দেখবে আদালতটি ন্যায় বিচার করেছে নাকি বিজয়ী রাজনৈতিক শক্তির প্রতিশোধ কার্যকর করেছে। জামায়াত আওয়ামী লীগের ওপর প্রতিশোধ নিচ্ছে, এটাই এই আদালতের মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন ঠিক এরকম একটি পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে। তাকে এখন বলতে হবে যে যুদ্ধাপরাধের বিচার করে শেখ হাসিনা অন্যায় করেছিল, আর সেই অন্যায়ের বিচার করা হচ্ছে এখন তাকে এই আদালতে অন্যায়ভাবে শাস্তি দিয়ে। আর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর একের পর এক আপত্তি এটাই বলছে যে এই পরীক্ষায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে ভয়াবহভাবে ফেল করেছে। সামনে আরও প্রশ্ন উঠবে এবং সেসব প্রশ্ন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে উত্তর দেওয়া তো সম্ভব নয়। বাংলাদেশের প্রথিতযশা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এনায়েত কবিরের একটি সাক্ষাৎকার নিয়েছি। দয়া করে দেখবেন কি করে
এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যার পর মিথ্যা সাজিয়ে মামলাকে একেবারে শাস্তিযোগ্য অপরাধে শুরু থেকেই প্রমাণ করার চেষ্টা হয়েছে এবং ইউনূস সরকার, জামায়াত ইসলামী, এনসিপি এবং এখন বিএনপি মিলে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে এই প্রশ্নবিদ্ধ আদালতের মাধ্যমেই শেখ হাসিনা সহ অনেককে শাস্তির আওতায় নিয়ে আসার চেষ্টা করছে। খুব ইন্টারেস্টিং এই সাক্ষাৎকার, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।